হামু উপসর্গে ময়মনসিংহ, সিলেটে আরো 2 শিশুর মৃত্যু। প্রাণ হারানোদের বড় অংশই মারা গেছে টিকা নেওয়ার আগে। প্রতিষেধক দেওয়ার বয়সসীমা এগিয়ে আনার সিদ্ধান্ত হয়নি এখনো। হামের টিকাটা দেওয়া ঠিক থাকতো, আমার সন্তান কোনোদিন এভাবে চলে যেত না। প্রথম দিকে কেউ বুঝতেই পারে না যে এটা হাম হইতে পারে। তারা মনে করেছে সিজনাল জ্বর, কাশিটা খুব বেশি হয়ে গেল, কাশির থেকে নিউমোনিয়া হয়ে বাচ্চা অতিরিক্ত খারাপ হয়ে মারা গেল। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বিল্লাল খুন। ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে বিরোধের জের রমনা থানা যুব দলের কমিটি বিলুপ্ত। আহ্বায়ক বাবু বহিষ্কার। 4-5 জন মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে, বুকের ভিতরে ডাইরেক্ট ছুঁইটা দিয়ে পালমাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। শরীরের কোথাও আঘাত করা হয় না, মারার জন্য, মৃত্যু নিষেধের জন্য একবারে হাড়ের উপর আঘাত করা হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, চালক সহ 4 জন নিহত, গুরুতর আহত 1 জন। যমুনার পানি বৃদ্ধির সাথে তীব্র হচ্ছে নদী ভাঙন। জামালপুরের মনিয়া দ্বীপ চরে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, মাথা গোজার ঠাঁই টিকিয়ে রাখার আকুতি স্থানীয়দের। আগের ভিড়ে ভাঙ্গে এই জায়গায় 6 মাস ধরে আসে আমার আসি, আমি এখন ভাঙে না, অন্য জায়গার জানি। সুখের সংসার ছিল, আর নদী ভাঙার বিরুদ্ধে আমরা থাকতে পারতেছি না। সরকারের কাছে অনেক মানববন্ধন করলাম, অনেক চেষ্টা করলে কোনো কিছুই হচ্ছে না। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। হাম উপসর্গে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম উপসর্গে প্রাণ গেছে 67 জনের। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 48 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 258 জন রোগী। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহেও মৃত্যু হয়েছে 1 জনের। 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 36 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালেও। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। টিকা না পাওয়া শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে হাম। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের 47টি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। দেখা গেছে হামে মারা যাওয়া 61% শিশুর মৃত্যু হয়েছে টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই। আর যাদের বয়স হয়েছে তারাও নানা কারণে টিকা পায়নি। বিস্তারিত হাসান মিসবার প্রতিবেদনে। আলতো পায়ে সবে হাঁটা শুরু, তখনই যেন সেই পায়ে বেড়ি পড়ায় এক ভাইরাস টেনে নিয়ে যায় হাসপাতালের 4 দেয়ালের ভেতর। 4 দিনের মাথায় মৃত্যু হয় জুবাইরের। এর 1 সপ্তাহ পর হামের টিকা দিতে ফোন করেন এক স্বাস্থ্যকর্মী, কারণ এর আগে টিকা না থাকায় ফেরত দেয়া হয় জুবাইরকে। ওষুধ নাই বিধায় আমরা পরে আর যাই নাই। তো 9 মাসের টিকাও নেওয়া হয় নাই, 15 মাসের টিকাও নেওয়া হয় নাই, মানে হামের টিকা যেটা ওইটাই নেওয়া হয় নাই। টিকা দেয় বাসায় বাসায় আইসা দেওয়া যায় না, ওই উনি ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলছিল যে জুবাইরের 9 মাসের টিকাটা নিত। তো আমরা বলছি জুবাইর তো আর নাই। হামে মারা যাওয়া অনেক শিশুর গল্পই এমন। টিকা নিতে গেলে ফেরত দেয়া হয়েছে। কোনো শিশুর অসুস্থতা থাকায় টিকা নিতে পারেনি, পরে আর সেই টিকা নেওয়া হয়নি। মৃত্যুতে চুকাতে হয় যার মূল্য। আমার সবসময় দুঃখবোধ হয়, আমার মনে হয় যে যদি হামের টিকাটা দেওয়া ঠিক থাকতো, আমার সন্তান কোনোদিন এভাবে চলে যেত না। যে খোঁজটা আপনারা এখন নিচ্ছেন না, সে খোঁজটা যদি যখন টিকাগুলো আসে না তখন যদি একটু খোঁজগুলা নিতেন না, আজকে আমাদের সন্তানগুলা আমাদের কোন ছাড়া হয় না ভাইয়া। যখন আমরা মাসে পর মাস গেছি ওনাদের কাছে, তখন বলছে টিকা আসে নাই। তখন যদি টিকাগুলো দেওয়া হতো, আজকে আমাদের সন্তান আমাদের কোলে থাকতো। এতটুকু বাচ্চাকে কবরে যাওয়ার কথা ভাইয়া, কোন মা কি পারে সেগুলো মানতে? চোখের সামনে তার বাচ্চাটা আইসিইউ থেকে মারা যায়।
টিকা দিতে একবার দুইবার তিনবার গেছি, অর্থাৎ 2-3 মাস পর পর এরকম গেছি, কিন্তু যাওয়ার পরে আমরা টিকা দিতেই পারলাম না এক পর্যায়ে। তো এর মধ্যে তো আবার এই হামের প্রকোপ বেড়ে গেল, আমাদের বাচ্চা আক্রান্ত হলো এবং আমার বাচ্চাটা আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই কারণের উপরই। এবছর হামে প্রথম মৃত্যু রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে 47 জন। তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে 29 জনের টিকা নেয়ার বয়সই হয়নি। বয়স হলেও টিকা পায়নি 13 জন, আর 1 ডোজ করে পেয়েছে 2 জন। 1 মাসের শিশুও মারা গেছে হামে। মায়েরা তো প্রথম দিকে কেউ বুঝতেই পারে না যে এটা হাম হইতে পারে। তারা মনে করেছে সিজনাল জ্বর বা শীতের পরে গরমটার থেকে জ্বরটা আসছে, বুঝতে পারে না। যার ফলে এই ডাক্তার সেই ডাক্তার, গ্রামের ওগুলা করে এত বেশি খারাপ করে ফেললো যে একদম কাশিটা খুব বেশি হয়ে গেল, কাশির থেকে নিউমোনিয়া হয়ে বাচ্চা অতিরিক্ত খারাপ হয়ে মারা গেল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে হামে মৃত্যুর 51 ভাগ 9 মাস বয়সের আগেই, আর 44 ভাগের মৃত্যু হয়েছে 9 মাস থেকে 4 বছরের মধ্যে। মারা যাওয়া অনেকেই অপুষ্টির শিকার এবং আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। 2 ডোজ টিকা পাওয়া কোনো শিশুর হামে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। মায়ের আন্ডার নিউট্রিশন, বাচ্চার আন্ডার নিউট্রিশন, বাচ্চার ব্রেস্টফিডিং এর অভাব, এই সবগুলো মিলিয়ে কিন্তু আসলে একটা বাচ্চার ইমিউনিটি গ্রো করে। তো আমাদের এই যে সমাসের আগেই যে প্রোটেকশনটা আমরা গ্যারান্টেড ধরে নিচ্ছি, এটা তো গ্যারান্টেড না। এটা তো নির্ভর করছে সে ব্রেস্ট ফিডিং পাচ্ছে কিনা এবং সেই ব্রেস্ট ফিডিংয়ে যথেষ্ট নিউট্রিশন রয়েছে কিনা। তো এই জন্য আন্ডার এইজ চিলড্রেন আক্রান্ত হওয়াটাতে অবাক হওয়ার কিছু নেই। দেশে হামের টিকা দেয়া হয় 9 ও 15 মাস বয়সে। টিকা দেয়ার বয়স এগিয়ে আনা হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে গত 24 ঘন্টায় সীমান্তগুলোতে নতুন করে আর কোনো পুশিং চেষ্টার খবর পাওয়া যায়নি। লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ের সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তগুলোতে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক পাহারায় রয়েছেন। কোনো কোনো এলাকার বাসিন্দারা রাত জেগে পাহারাও দিচ্ছেন। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য জানবো সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে। তিনি আছেন পঞ্চগড় সীমান্তে। তুহিন, সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন, আর বিজিবির নজরদারি কতটা বৃদ্ধি করা হয়েছে, একটু বিস্তারিত জানাবেন। যদি পরিস্থিতি এখন চোখে দেখার মতো কোনো উত্তেজনা নেই, কিন্তু প্রত্যেকটি এলাকায় একটি চাপা উত্তেজনা আছে। কারণ আপনি জানেন যে গত 2 দিন তারা যে পুশিনের চেষ্টা করেছে বিভিন্ন পয়েন্ট দিয়ে, এই পঞ্চগড়ের আশপাশে কয়েকটি পয়েন্ট দিয়ে যে তারা পুশিনের চেষ্টা করেছে, সেখানে রাতের বেলা তারা হঠাৎ করে ফ্লাড লাইট বন্ধ করে দেয়। যখনই ফ্লাড লাইট বন্ধ করে দেয় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সেই অন্ধকারাচ্ছন্ন ওই পরিবেশেই পুশিনের চেষ্টা করা হচ্ছে বা তারা ওই সময়টার অপেক্ষায় থাকে। এই বিষয়টি মাথায় রেখে বিজিবি এখানে কড়া নজরদারিতে রেখেছে পুরো এলাকা। আর এই এলাকার একটি বৈশিষ্ট্য হচ্ছে এই এলাকার সীমান্ত এলাকায় নদী আছে, চা বাগান আছে, ঝোপজঙ্গল আছে। এমনকি বিএসএফ তাদের যে কাঁটাতারের বেড়াগুলো আছে সেখানে অসংখ্য পকেট আছে, যেগুলো তারা যে কোনো সময় তারা প্রবেশ করে। কিছুক্ষণ আগেও আমরা এই যে সীমান্তের 434 নম্বর পিলারে এখানে ছিলাম, এখানে বিজিবির একটি টহল দল এসেছিল। তাদেরকে দেখে আমাদের বাংলাদেশের বিজিবি এগিয়ে যায়। ও বিএসএফ সদস্যরা যখন সামনে এসে আমরা সীমান্ত এলাকায় সাধারণ মানুষ আমাদের সাথে যারা দাঁড়িয়েছিল তাদেরকেও তারা দেখে বিরক্ত হচ্ছিল, এমন সিগন্যাল দিচ্ছিল এখানে না থাকার জন্য। কিন্তু যেটা এই এলাকার সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে বিজিবি যখন এরকম টহল দিয়ে এক এলাকা থেকে আরেক এলাকা চলে যাচ্ছে, মাঝে যে গ্যাপটুকু আছে এই গ্যাপটুকুতে এখানকার সাধারণ মানুষ তারা এক একটি সৈনিকের মতো পাহারা দিচ্ছে এই এলাকায়। গত কয়েকদিনের যে উত্তেজনাপূর্ণ এলাকায়, সীমান্ত এলাকায়, সেখানে আমরা দেখেছি যে কাঁধে কাঁধ মিলিয়ে বিজিবির সাথে এলাকাবাসী টহল দিচ্ছে, এলাকাবাসী নজরদারিতে রাখছে। যে কোনো কিছু সন্দেহভাজন কিছু দেখলেই তারা বিজিবিকে খবর দিচ্ছে। এটা সবচেয়ে একটি পজিটিভ বিষয়। তাছাড়া রাত দিন তারা যেভাবে নজরদারি করছে তাতে মনে হয় না যে তাদের নজর এড়িয়ে কোনো পুশিং করা চেষ্টা করা, কোনো অপতৎপরতা চালানো সম্ভব। যে কোনো কিছু রুখে দিতে তারা প্রস্তুত আছে বলে আমাদের কাছে মনে হয়েছে।
জ্যোতি। আপনাকে ধন্যবাদ তুহিন। রাজধানীতে ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর মৌচাকে ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সোমবার রাত 8টার দিকে মৌচাক আনারকুলি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। সারা জীবন জেলের ভিতরে খালি গেছি আর আইছি কষ্ট করতে করতে। নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় আনারকুলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে বিল্লালের ভাগিনা মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা বিল্লালকে ডেকে আনেন। এরপর আনারকুলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশ বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সাথে তর্কাতর্কি হয় বিল্লালের। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। আমার ফুয়াতো ভাই আকাশ বাইরে মারতে নিছে, কিন্তু আকাশ ভাই সরে গেছে, পারে নাই। পরে 4-5 জন মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে, গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুরিটা দিয়ে পাল মাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। শরীরের কোথাও আঘাত করা হয় নাই, মারার জন্য মৃত্যু নিশ্চিতের জন্য একবারে হাড়ের উপর আঘাত করা হয়েছে, মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং তাকে ডেকে নেওয়া হয়েছে। এবং তাকে ডেকে নিছে কে? রমনা থানা যুবদলের আহ্বায়ক বাবু। আমরা এটা সুস্থ তদন্ত করে আমরা যে করছে তার ফাঁসি চাই। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান রমনা থানার সহকারী কমিশনার মাজহারুল ইসলাম। বলেন, তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলা আমরা বিটল পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই মামলা গ্রহণ করব। আর মামলা গ্রহণের আগে থেকেই আমরা কাজ শুরু করেছি এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যাতে দ্রুততার মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা খুবই বদ্ধপরিকর। এই ঘটনায় যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত এবং অভিযুক্ত বাবুকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। এর আগে গত 3 সেপ্টেম্বর একটি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগে দল থেকে বহিষ্কার ও গ্রেফতার হন নিহত বিল্লাল হোসেন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। যশোরের নাতনিকে ইফটিজিং এর প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত 9টার দিকে মনিরামপুরের শরমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের বাসিন্দা। স্বজনদের অভিযোগ, ইমামুলের নাতনিকে গত বৃহস্পতিবার ইফটিজিং করে স্থানীয় রবিউল, হোসাইন, রাকিব, মেহেদি সহ রাব্বি সহ আরও কয়েকজন। এই ঘটনায় ঝিকরগাছা সদরের 6 নং ওয়ার্ড বিএনপি সভাপতির কাছে অভিযোগ দেন ইমামুল। এই ঘটনাকে কেন্দ্র করে তার সাথে কথা কাটাকাটি হয় রবিউল, হোসাইন সহ কয়েকজনের। এক পর্যায়ে ইমামুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ইমামুলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক সহ 4 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রাকের একজন। ভোর 4:30টার দিকে সখীপুর সাগর দিঘি সড়কের কালিয়া গোনারছালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সখীপুর সাগর দিঘি সড়কের পাশে বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় ঢাকামুখী মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় পিকআপ ভ্যানের চালক ও হেলপার সহ 4 জন। আহত হন ট্রাকে থাকা একজন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে নদী ভাঙ্গন। জামালপুরের ইসলামপুর উপজেলার মন্নিয়াদ্বীপ চরে প্রতিদিনই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই ভাঙন থামাতে প্রয়োজন বৃহৎ আয়োজন, যা এখন করার সুযোগ নেই। তবে স্থানীয়রা নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। দরবেশ আলী ও রোশনারা দম্পতি এই সংসার গড়েছেন 25টি বছর ধরে। চোখের সামনে যমুনায় বিলীন হতে যাওয়া ভিটা থেকে ঘর ভেঙে নিয়ে যাচ্ছেন তারা। এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন, মাথা গোঁজার ঠাঁই হবে কোথায়? আমাদের সুখের সংসার ছিল, নদী ভাঙার বিরুদ্ধে আমরা থাকতে পারতেছি না।
এখন আমরা অনেক কষ্টে বিড়া বাড়ি ত্যাগ করবেছি। এখন আমরা কই যাবো না যাবো নিজেও কইতে পারি না, আল্লাহ ছাড়া। মনের আক্ষেপ দুঃখ বুঝেন নাই, তো কষ্ট করে বাড়ি ঘর করলাম, থার বসে থাইলে না। অর্ধশত বছরের মন্নিয়া দ্বীপচর 1.5 বছরের নদী ভাঙনে আজ অস্তিত্ব সংকটে। গত 2 মাসে শতাধিক বসতভিটা গেছে নদীতে। প্রায় 400 মিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। ঝুঁকিতে বিদ্যালয়, বাজার, মাদ্রাসা, মসজিদ, সৌরবিদ্যুৎ প্রকল্প ও বিদ্যুতের খুঁটি। এই বিজি ভিটা দ্বারা আছে, এটা হলো 35 বছরের ভিটা। এরপর থেকে ভাঙতেই আছে ভাঙতে এই পর্যন্ত আসছে। আগের ভিড়ে ভাঙে এই জায়গায় 6 মাস ধরে আমার আসি, আমি এই জায়গা থেকে ভাঙিয়ে না আর অন্য জায়গায় জানি। সরকারের কাছে অনেক মানববন্ধন করলাম, অনেক চেষ্টা করলে কোনো কিছুই হচ্ছে না। সরকারি সহায়তা না পেয়ে নিজেরাই অর্থ তুলে ও প্রবাসীদের সহযোগিতায় জিওব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছিল চরবাসী। তবে অর্থ সংকটে বন্ধ হয়ে আছে সেই চেষ্টাও। আমরা যে টাকা উঠাইছিলাম এই টাকা বস্তা কেনার পরে আমাদের কাজ করব, এই টাকা আমাদের এলাকার নাই। 6 মাস ধরে চেষ্টা করতেছি, এনে আমাদের কোনো কাজ হইতেছে না, জায়গা যাইতে আছি। এই ভাঙন থামাতে প্রয়োজন বৃহৎ আয়োজন, যা এখন করার সুযোগ নেই বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে স্থানীয়রা নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। নেক্সট কাজের পরে মরফোলজিক্যাল বিহেভিয়ার, হাইড্রোলজিক্যাল বিহেভিয়ারগুলোও টোটাল হিস্টোরি অ্যানালাইসিস করে এবং তারপর প্রকল্প নিতে হবে। আদারওয়াইজ ছোটোখাটো কাজ করে এখানে অর্থ ব্যয় ছাড়া খুব একটা ফলপ্রসূ পাওয়া যাবে না। নদীর সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষগুলোর একটাই দাবি, স্থায়ী বাঁধ ও নদী শাসনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হোক মন্নিয়া চরকে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। গোপালগঞ্জ পৌর শহরের পাচুরিয়া খাল এখন মৃতপ্রায়। পরিবেশ দূষণ আর জমে থাকা কচুরিপানায় স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ। ভাগাড়ে পরিণত হয়েছে জলাশয়টি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা আর সচেতনতার অভাবে খালটি এখন শহরের জন্য অভিশাপ। কচুরিপানায় ঠাসা বিস্তীর্ণ এই জলাশয় কোনো ডোবা বা মরা পুকুর নয়, বরং পাচুরিয়া খাল। গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালটি মিশেছে টুঙ্গিপাড়ার বর্ণি বাওরে। সব মিলিয়ে দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার। কিন্তু পরিবেশ দূষণ আর সংস্কারের অভাবে পাচুরিয়া খাল এখন রীতিমতো ভাগাড়। অন্তত 2 কিলোমিটার ঢাকা পড়েছে ঘন কচুরিপানায়। আবর্জনার স্তূপ জমে পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম। উৎকট গন্ধে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ। তার উপর মশামাছির উপদ্রব তো আছেই। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ছাড়াও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ বাড়ছে। এই কচুরি ছাতেনতলা থেকে শুরু করে পাচুরিয়া নিউ মার্কেট, তোমার মারাত্মক সমস্যা। মানুষ দারুণ ভোগান্তির ভিতরে আছে, পানি পচে যাচ্ছে, খুব অসুবিধা, মশা মাছির উপদ্রব, মানে মারাত্মক খারাপ অবস্থা। যে সরকার থেকে অনেক জায়গায় ঘাটও আছে, এই ঘাটও ব্যবহার করা যাচ্ছে না, মানুষ নামতে পারছে না জলে। তারপরে ট্যাপের যে লাইন, পৌরসভার যে লাইনের যে অবস্থাতে পানির লাইন, এতে পানিও পাচ্ছে না ঠিকমতো, ঘাটের পানিও ব্যবহার করতে পারতেছে না। বারবার বলার পরও খালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষ নিষ্ক্রিয়। আবর্জনার স্তূপ অপসারণ করে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনা ও সংস্কারের দাবি স্থানীয়দের। কালকে আমার ঠাকুরমা ওই খাল পাড়ে গেছে, 4.5 হাত একটা কেউটো সাপের খোসা পাওয়া গেছে, কাল কেউটো এই বড় তার ফনা। তারপরে যে পরিমাণে মশামাছি হচ্ছে, থাকার মতন কোনো পরিবেশই নেই। মশার উপদ্রবতায় তো বাড়ি ঘরে টিকাই যায় না। বিগত কয়েক বছর, 1.5 বছর 2 বছর ধরে এইভাবে পড়ে আছে। সরকারি কোনো উদ্যোগ এখানে আসতেছে না। পৌর কর্তৃপক্ষের আশ্বাস, খালের পানি প্রবাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে দ্রুত পদক্ষেপ। ইদানিং আবার সেখানে কচুরিপানা জমা হয়েছে, তো আমরা আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে দিয়ে আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এগুলো আবার অপসারণ করে দেব এবং এই বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। জলাশয়ে বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির তাগিদ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে চলছে একনেক সভা। এতে নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প তোলা হয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, একনেক সভায় তোলা প্রকল্পগুলো সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, একটু জানাবেন। ধন্যবাদ। মূলত যে 12টি প্রকল্প তোলা হবে আজকে, তার সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে 8,106 কোটি টাকা এবং সেই বৈঠকটি শুরু হয়েছে 10টা নাগাদ এবং 1টা পর্যন্ত সেই বৈঠকটি চলবে। বৈঠকে 12টি প্রকল্প, সবগুলো প্রকল্প যে আজ পাশ হবে বিষয়টা তেমন নয়, তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রকল্পটি রয়েছে, বিশেষ করে 2016 সালে
চীনের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছিল চট্টগ্রামে আনোয়ারায় প্রায় 800 একর জমিতে চীনা অর্থনৈতিক জোন স্থাপনের সেই প্রকল্পটি আজকে অনুমোদন হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে। এটি মূলত 2016 সালে বাংলাদেশ সরকারের সঙ্গে তৎকালীন বাংলাদেশ সরকারের সঙ্গে চীন সরকারের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির আলোকেই মূলত এটি এখন এই সরকার সেই প্রকল্প অনুমোদন দিবে এবং এরপর কাজ শুরু হবে। এছাড়া যদি বলি যে শিশু স্বাস্থ্য সুরক্ষায় আরও শক্তিশালী করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণের প্রকল্প 2 নামে আরেকটি প্রকল্প রয়েছে, সেটিও আজকে একনেকে পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রামে আনোয়ারা বাঁশখালী চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ সহ আরও বেশ কয়েকটি বড় প্রকল্প রয়েছে, সেগুলোই মূলত আজকের এই একনেক সভায় সেগুলো অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে এটি বর্তমান সরকারের 4র্থ একনেক সভা এবং চেষ্টা করা হচ্ছে বড় প্রকল্পে না গিয়ে যে প্রকল্পগুলো আগে সরকার যে প্রকল্পগুলো গ্রহণ করেছিল সেগুলোই মূলত এই সরকার বাস্তবায়ন করতে। তার মধ্যে সবচেয়ে ভালো যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো বাংলাদেশের জন্য টেকসই উন্নয়নের জন্য উপযোগী সেই প্রকল্পগুলোই বর্তমান সরকারের যেই অগ্রাধিকারের বিবেচনা সেগুলো রয়েছে তার একটি অন্যতম প্রকল্প ছিল চট্টগ্রামের চীনা যে অর্থনৈতিক জোন, সেই অর্থনৈতিক জোন যেটি আজকে প্রকল্প অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে একটা পর সরকারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে, সেখানে হয়তো বিস্তারিত জানা যাবে। আরিফিন, আপনাকে ধন্যবাদ। পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইরান ইসরায়েলে। নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি, তবে দুই পক্ষই দিয়েছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছতে তেহরান ওয়াশিংটনের মধ্যে মতবিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠক শেষে তিনি এমনটা জানান। এছাড়াও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন তেহরানের সাথে চুক্তিতে পৌঁছাতে সুবিধাজনক অবস্থানে রয়েছে ওয়াশিংটন। একদিন আগেই লেবাননে আগ্রাসনের জেরে ইসরায়েলে হামলা চালায় ইরান। জবাবে পাল্টা অভিযান শুরু করে তেল আবিব। সৌদি আরব সীমান্তের কাছে ভূপাতিত হয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানিয়েছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে ক্ষেপণাস্ত্রটি। সীমান্তের কাছাকাছি একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে সেটি। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রযুক্তিগত পর্যালোচনার পর জানা গেছে অন্য কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করে ছোড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রটি। যান্ত্রিক ত্রুটির জেরে গতিপথ থেকে বিচ্যুত হয়ে যায় সেটি। বিধানসভার পর এবার লোকসভাতেও ভাঙন দেখা দিয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে। দলটির 20 এমপি এবার বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এদের মধ্যে বারাসাতের এমপি কাকুলি ঘোষ দস্তিদার, বীরভূমের শতাব্দী রায় সহ অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, জুন মালিয়ার মতো আলোচিত নেতা নেত্রীরা রয়েছেন। এ নিয়ে লোকসভায় তৃণমূলের মোট 28 এমপির মধ্যে আর বাকি থাকলো 8 জন। অনুগতদের মধ্যে অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে সৌগম রায়, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র ও কীর্তি আজাদের মতো এমপিরা। রোববার রাতেই দিল্লিতে গোপন বৈঠকে বসেছিলেন তৃণমূল বিদ্রোহীরা। পরে সোমবার দুপুরে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরও এক দফা বৈঠকের পর সেখানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায়ও দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিদ্রোহী শতাব্দী রায়ের বাসভবনে ফের বৈঠকে বসেন তৃণমূলের বিদ্রোহীরা। ভারতে তপ্ত গলিত লোহায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন শ্রমিক। সোমবার অন্ধ্রপ্রদেশে হয় এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে রাজ্যটির একটি ইস্পাত কারখানায় ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল গলিত লোহা ভর্তি একটি বালতি। হঠাৎ পাত্র থেকে ছিটকে পড়ে প্রচণ্ড উত্তপ্ত লোহা। ধারণা করা হচ্ছে সে সময় তরল লোহার তাপমাত্রা ছিল প্রায় 16,000 ডিগ্রি সেলসিয়াস। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 6 জন। নিহতদের পরিবার ও আহতদের সব রকম সহায়তার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। দর্শক, এ ছিল যমুনা নিউজে।